পৃথিবীতে যত ধরনের মেটেরিয়ালস আছে প্রায় সবগুলো মেটেরিয়ালসকেই আমরা যদি কেমিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে সাজাই তাহলে সেই মেটেরিয়ালসগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় বা ভাগ করা যায়: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এই তিনটা ক্যাটাগরি হলো বেসড অন ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়ালস। এখন কোন মেটেরিয়ালসটা কন্ডাক্টর ক্যাটাগরিতে পড়বে, কোন মেটেরিয়ালসটা সেমিকন্ডাক্টর, কোন মেটেরিয়ালসটা ইনসুলেটরের ক্যাটাগরিতে পড়বে, সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা মূলত ভিত্তি করে ওই যে মেটেরিয়ালসটা আছে, ওই প্রত্যেকটা মেটেরিয়ালসে একটা অ্যাটমিক স্ট্রাকচার আছে। ওই অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট যে শেল, সেই শেলটাকে বলা হয় ভ্যালেন্স শেল। ওই ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এখন আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে যেটা পড়ে এসেছি যে ভ্যালেন্স শেলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। কাজেই 1, 2, 3, 4, 5 এরকম বিভিন্ন ভ্যালেন্স শেলের ইলেকট্রন যখন ভিন্ন হবে, মেটেরিয়ালসগুলোর প্রপার্টিও তত ভিন্ন হবে। যেমন আমরা যদি স্লাইডে দেখি, কন্ডাক্টর টাইপ সিলভারের লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা 1, সো এটা কন্ডাক্টর। কপারের 1 কন্ডাক্টর, অ্যালুমিনিয়ামের 3 কন্ডাক্টর, গোল্ডের 1 কন্ডাক্টর, আয়রনের 2 এটাও কন্ডাক্টর। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে সমস্ত মেটেরিয়ালসের ব্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা 1 বা তার কাছাকাছি, সে সমস্ত মেটেরিয়ালস হলো কন্ডাক্টরের মধ্যে পড়ে। আর যে সমস্ত মেটেরিয়ালসের ব্যালেন্স শেলের ইলেকট্রনের সংখ্যা 3, 4, 5 সেগুলো সেমিকন্ডাক্টর পর্যায়ে পড়ে। যেমন যে যদি ইলেকট্রনের সংখ্যা 4 হয় তাহলে ওই মেটেরিয়ালসটা কমপ্লিটলি সেমিকন্ডাক্টর, 3 হলে কিছুটা কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের মাঝামাঝি হয়। একই রকমভাবে 5 হলে, যে 4 যদি কমপ্লিট সেমিকন্ডাক্টর হয় তাহলে 5 হলে আর একটু কম হয়, এবং একই রকমভাবে 7, 8 হলে তখন সেটা কি কমপ্লিটলি ইনসুলেটর। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো পৃথিবীতে যত মেটেরিয়ালস আছে সেগুলোকে কেমিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে বা ইলেকট্রিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। সেটা হলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এবং যে সমস্ত মেটেরিয়ালসের ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা 1, তাদের কন্ডাক্টিভিটি হলো সুপিরিয়র। আর একই রকমভাবে ইলেকট্রন যত বাড়তে থাকে তত কন্ডাক্টিভিটি থেকে সেমিকন্ডাক্টরের দিকে তত যাইতে থাকে। তারপর কমপ্লিট সেমিকন্ডাক্টর হয় যখন ইলেকট্রন সংখ্যা 4 হয়, এবং 4 থেকে যখন উপরের দিকে আরও যায়, 5, 6, 7 হয়, তখন সেই মেটেরিয়ালসটা ইনসুলেটরের মতো বিহেভ করে। এই ইলেকট্রনের সাথে আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো যে আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ অ্যাটমিক শেলের লাস্ট শেলে, ব্যালেন্স শেলে যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা কোনো কারণে যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে যে পরিমাণ এনার্জি লাগে সেই এনার্জিটাও ওই মেটেরিয়ালসের প্রপার্টি নির্ধারণে ভূমিকা পালন করে। যে শুধু যে ইলেকট্রন তা না, ইলেকট্রনের সাথেও এই আয়োনাইজেশন এনার্জিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সিলভার 1, কপারের ব্যালেন্স শেল ইলেকট্রন 1, এদের কন্ডাক্টিভিটি অনেক ভালো। তো আয়রনের 2, কপারের তুলনায় আয়রনের কন্ডাক্টিভিটি কম। সেই হিসাবে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি 3, যেহেতু এর কন্ডাক্টিভিটি আরও কম হওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে না, অ্যালুমিনিয়ামের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আয়রনের যে হয়তো ভালো। কারণ কি? এর কারণ হলো ওই যে আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ অ্যালুমিনিয়ামের ব্যালেন্স শেলে 3টে ইলেকট্রন থাকতে ওই 3টে ইলেকট্রন বের করে নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি বাহিরে এক্সটার্নালি সাপ্লাই দিতে হয়, তার চেয়ে আরও বেশি এনার্জি সাপ্লাই দিতে হয় আয়রনের ক্ষেত্রে। কাজেই আয়রনের চেয়ে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটিটা একটু ভালো, বেশি হয়। তো এখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আরেকটু ডিটেলসে আমরা জানবো। কেন জানবো আমি বলি, আমরা সোলারের কোর্স করতেছি, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার কেন এত ডিটেলস জানাটা আমাদের প্রয়োজন কেন? সেটা হলো ইলেকট্রিসিটি মানে কি? ইলেকট্রিসিটি মানে হলো ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রনের ফ্লোই হলো কি? ইলেকট্রিসিটি। আর ইলেকট্রিসিটি যেদিকে ফ্লো হয় মানে হলো কি, তার ইলেকট্রনের একটা ফ্লো আছে। আর ইলেকট্রনেরটাই তো হলো অ্যাটমের একটা পার্ট। কারণ যে কোনো অ্যাটম 3টা এলিমেন্টস দ্বারা গঠিত, 3টা কম্পোনেন্টস। একটা হলো ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন। আর ইলেকট্রন যেহেতু ইলেকট্রিসিটি ক্যারি করে, বা ইলেকট্রনের ফ্লোটাই হলো ইলেকট্রিসিটি, কাজেই অ্যাটমিক স্ট্রাকচারটাও জানতে পারলে আর একটু ডিটেলস সম্পর্কে জানা যাবে আর কি। আমরা জানবো ডিটেলস সম্পর্কে ইনশাল্লাহ। আমরা নেক্সট স্লাইডে আসি। অ্যাটমিক স্ট্রাকচার অফ মেটেরিয়ালস। প্রায় যে কোনো মেটেরিয়ালসেরই প্রত্যেকটা মেটেরিয়ালসই অ্যাটম দ্বারা তৈরি। সো প্রত্যেকটা মেটেরিয়ালসই একটা কি অ্যাটমিক স্ট্রাকচার আছে। আর অ্যাটমিক স্ট্রাকচার এখানে আমি থিওরিতে কিছু
এক্সপ্লেনেশন দিয়েছি, তা আমি সেটা আপনারা একটু পড়ে নিন। আমি একটু আপনাদেরকে ব্রিফ করি। সেটা হলো প্রত্যেকটা অ্যাটমিক স্ট্রাকচারে দুইটা প্লেস থাকে, দুইটা লোকেশন থাকে। একটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের পাশে থাকে কিছু শেল। এখানে একটা শেল, এটা একটা শেল। এটা নির্ভর করে কোন অ্যাটমের কয়টা শেল থাকবে, সেটা নির্ভর করবে ওই অ্যাটমের অ্যাটমিক নাম্বারের উপরে। যার অ্যাটমিক নাম্বার যত বেশি হবে তার শেল সংখ্যা তত বেশি হবে। সেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, জাস্ট একটু রিভিউ করা আর কি। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে থাকে কি? নিউক্লিয়াসে থাকে হলো নিউট্রন এবং প্রোটন, আর এই শেলগুলোতে থাকে হলো ইলেকট্রন। আর এই শেলগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে দুইটা শেল, A1 2, বাট অনেক অ্যাটমের ক্ষেত্রে হয়তো 3 4 5ও আছে। যাই হোক, এই যে লাস্টের যে শেল, যে কোনো অ্যাটমিকের, সেটা সেকেন্ড হইতে পারে, থার্ড হইতে পারে, ফোর্থ হইতে পারে, ফিফথ হইতে পারে, লাস্টের যে শেল থাকে সেই শেলটাকে বলা হয় ব্যালেন্স শেল। আর এই ব্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন। যেমন এই অ্যাটমটার ব্যালেন্স ইলেকট্রন হলো 1 2 3 4, আর টোটাল ইলেকট্রন হলো 6। অর্থাৎ এই অ্যাটমের অ্যাটমিক নাম্বার হলো 6। তারপরে প্রথম শেলে 2টা, পরবর্তী শেলে 4টা ইলেকট্রন আছে। কোন শেলে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, সেই সম্পর্কে হয়তো আমাদের কিছু আইডিয়া আছে আপনাদের। আমি এত বিস্তারিত যাচ্ছি না, জাস্ট কিছু ব্রিফ ধারণা দিচ্ছি আর কি। অর্থাৎ আমার এই কোর্সের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু ধারণা দিচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো যে অ্যাটমিক স্ট্রাকচারের যে লাস্ট যে শেল থাকে সেই শেলটাকে বলা হয় ব্যালেন্স শেল, আর ব্যালেন্স শেলে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন। এখন এই স্লাইডটাতে যদি আমরা আসি, এই স্লাইডের যে আমি নিয়েছি হলো যে দেখেন সোর্সটা এখানে দেওয়া আছে toshiba.semicon.storage.com থেকে নেওয়া। এখানে আরেকটু বিস্তারিত থিওরিতে এক্সপ্লেন করা আছে, তা আমি একটু নিজে ব্রিফ করি। সেটা হলো যে এই অ্যাটমটা দেখেন, এই অ্যাটমটা, এই যে অ্যাটমের এই অংশটা হলো যে পিঙ্ক কালারের যে অংশটা দেখতেছেন, এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন এবং নিউট্রন। আর এই নিউক্লিয়াসের বাইরে যে সার্কেলগুলো দেখা যাচ্ছে, এই সার্কেলগুলো হলো কি? এই অ্যাটমের শেল। আর শেলে কি থাকে? শেলে থাকে হলো ইলেকট্রন। প্রথম শেল হলো কে শেল, তারপর শেল হলো এল, পরেরটা হলো এম। এই এম শেলে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4। অর্থাৎ এরপরে শেলে আর কোনো ইলেকট্রন নাই। তার মানে এই অ্যাটমের ক্ষেত্রে এই এম শেলটাই হলো কি? ব্যালেন্স শেল। এই যে এম শেল, ব্যালেন্স শেল। আর এই ব্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন। এখন এই অ্যাটমগুলোকে যদি আমরা এক্সটার্নালি কোন সোর্স থেকে কিছু এনার্জি প্রোভাইড করি, তাহলে এই ইলেকট্রনগুলোকে এই অ্যাটম থেকে বের করে নিয়ে আসা যাবে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যে নিউক্লিয়াসে যে প্রোটন এবং ইলেকট্রন থাকে, সেই প্রোটনগুলো পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। কাজেই ওই নিউক্লিয়াসের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ থাকে, এবং সেই আকর্ষণই ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে থাকে। একটু দূরে থাকে, বাট একটা আকর্ষণ হয়ে একটা আবদ্ধ হয়ে থাকে, আবদ্ধর মতো একটা আকর্ষণের কারণে একটা আবদ্ধ হয়ে থাকে। এবং এই নিউক্লিয়াস থেকে শেলটা যত দূরে কাছে হবে, তার বন্ধন, এই যে আকর্ষণ, নিউক্লিয়াসের যে প্রোটন এবং ইলেকট্রনের যে আকর্ষণ, পজিটিভ নেগেটিভ যে আকর্ষণ, সেটা তত টাইট হবে, স্ট্রংলি হবে। তাহলে এই শেলে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে টাইটলি বা স্ট্রংলি অ্যাট্রাকশন দ্বারা আবদ্ধ আছে। তারপরের শেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর আকর্ষণ, নিউক্লিয়াসের সাথে তাদের যে একটা আকর্ষণ বা বন্ধন, সেগুলো তুলনামূলকভাবে ফার্স্ট শেলের চেয়ে কম হবে। এবং থার্ড শেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নিউক্লিয়াসের সাথে আকৃষ্ট অবস্থায় আছে। নিউক্লিয়াসের সাথে একটা পজিটিভ, যেহেতু নেগেটিভ একটা চার্জ আকর্ষণ, পজিটিভ নেগেটিভের সেই আকর্ষণের মাধ্যমে আছে, বাট সেটা আরেকটু কম। এই নিউক্লিয়াস থেকে শেলের দূরত্ব যত দূরে হবে, সেই আকর্ষণটা তত কম হবে। এখন এই অবস্থায় এই যে অ্যাটমটা আমরা দেখতেছি 4টা ব্যালেন্স শেলে, এটা হলো সিলিকন একটা অ্যাটম। এই অ্যাটমটা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না।
ইলেকট্রিসিটি ক্যারি করতে কি পারে না। এখন এটাকে ইলেকট্রিসিটি ক্যারি করতে হলে কি করতে হবে, সেটা হলো এই যে ব্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে এক্সটার্নাল কোনো সোর্স থেকে এনার্জি প্রোভাইড করে এই নিউক্লিয়াসের যে সাথে যে একটা আকর্ষণ থাকে সেই আকর্ষণটাকে ভেদ করে বাহিরে বের করে নিয়ে আসতে হবে। এখন ইলেকট্রনটাকে যদি আমি বাহির থেকে এক্সটার্নালি কিছু এনার্জি প্রোভাইড করে বাহিরে নিয়ে আসবো, সেটা কি অ্যাটম থেকে দূরে চলে আসবে, অ্যাটম থেকে আলাদা চলে আসবে? না, সেটা অ্যাটম থেকে আলাদা আসবে না। বাট তাহলে কি হবে, তাহলে সেটা হবে এই নিউক্লিয়াস থেকে সে আর একটু দূরে চলে যাবে। অর্থাৎ এই শেলটা দেখেন, এই শেলটা হলো ব্যালেন্স শেল, এর পরের যে আরেকটা শেল আছে সেই শেলে দেখেন কোনো স্বাভাবিকভাবে কোনো ইলেকট্রন নাই। এই যে দেখতেছেন এই শেলে স্বাভাবিক অবস্থায় কি কোনো ইলেকট্রন নাই, থাকে না। যখনই আমি কোনো ইলেকট্রনকে এক্সটার্নালি এনার্জাইজ করব, ওই এক্সটার্নাল সোর্স থেকে এনার্জি দিয়ে এনার্জাইজ করব, তখন সেই ইলেকট্রনটা অ্যাটমের সাথে যে একটা তার আকর্ষণ ছিল সেই আকর্ষণটাকে পাশ কাটায় এই ব্যান্ডে চলে আসবে। আর এই ব্যান্ডটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এই ব্যান্ডে যখন ইলেকট্রন চলে আসবে তাহলে সুবিধা কি? সুবিধা হলো তখন সে ফ্রি মুভ করতে পারবে। তখন সে কি করতে পারবে? ফ্রি মুভ করতে পারবে। এই নিউক্লিয়াস তখন আর তাকে আটকাতে পারবে না। ফ্রি মুভ করতে পারবে মানে কি? সে অন্য কোথাও চলে যেতে পারবে। হ্যাঁ, সে যখনই একটি ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে তখন এই ইলেকট্রনটা চাইলে অন্য একটা অ্যাটমে চলে যেতে পারবে। আর এভাবেই মূলত ইলেকট্রিসিটির ফ্লো হয়। ইলেকট্রিসিটির ফ্লোটা কি? ইলেকট্রিসিটির ফ্লোটা হলো যে ইলেকট্রনের ফ্লো। আর ইলেকট্রন কিভাবে ফ্লো হয়? ইলেকট্রন হলো একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে হপ করে, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে আসে, এই অ্যাটম থেকে এই অ্যাটমে আসে, এই অ্যাটম থেকে এই অ্যাটমে আসে। এটাই হলো ইলেকট্রনের ফ্লো। আর ইলেকট্রনটা যেদিকে ফ্লো হয় ইলেকট্রিসিটিটা তার বিপরীত দিকে ফ্লো করে। কাজে ইলেকট্রনগুলো অ্যাটমের মধ্যেই থাকে, বাট নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে, যাতে নিউক্লিয়াসের আকর্ষণটা তার মধ্যে খুবই অল্প থাকে। কাজে সে কি করতে পারে? স্বাভাবিকভাবেই মুভমেন্ট করতে পারে। অর্থাৎ সে চাইলে সে যে অ্যাটমে আছে সেই অ্যাটম থেকে অন্য একটা অ্যাটমে চলে যেতে পারে। কিছু সার্টেন কন্ডিশন আছে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে, যেমন ড্রাইভিং ফোর্স দিতে হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, তখন সে কি করে? এই কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো অন্য একটা অ্যাটমে চলে যেতে পারে, সেই অ্যাটম থেকে অন্য অ্যাটমে, অন্য অ্যাটম থেকে অন্য অ্যাটমে চলে যায়। এভাবেই মূলত ইলেকট্রিসিটিটা ফ্লো হয়। পরের স্লাইডে যদি দেখি, এখানে ওই যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের যে এক্সপ্লেনেশনটা আমি আগে দিয়েছিলাম সেটার একটা স্লাইড এটা। ব্যালেন্স ইলেকট্রন নাম্বার, এই ব্যালেন্স ইলেকট্রন নাম্বার যত কম হবে 1, তার কন্ডাক্টিভিটি তত বেশি হবে। আর যত বাড়তে থাকবে তার কন্ডাক্টিভিটি কমতে থাকবে। এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4-এ আসছে, 4-এ আসলে সেটা কি হয়? পারফেক্ট সেমিকন্ডাক্টর। 4 থেকে যখন আরও বাড়তে থাকবে 5, 6, 7, 8-এর দিকে যাবে তখন সেটা কমপ্লিটলি ইনসুলেটর হয়ে যাবে। এখন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? কেন সেটা কন্ডাক্টর, কেন সেটা সেমিকন্ডাক্টর, কেন সেটা ইনসুলেটর? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে নাম্বার অফ ইলেকট্রন, এই ইলেকট্রনটা ঠিক আছে। আরেকটা বেসিক পার্থক্য হলো এখানে আমরা যেটা দেখেছি যে ব্যালেন্স শেল, এই ব্যালেন্স শেল এবং এখানে যে একটা দেখেছি আমরা কন্ডাকশন ব্যান্ড বা কন্ডাকশন শেল। কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যালেন্স শেল এবং কন্ডাকশন শেল বা ব্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে। অর্থাৎ এই সার্কেল থেকে এই সার্কেলের দূরত্ব 0। অর্থাৎ এই সার্কেলের সাথে এই সার্কেলের দূরত্ব হলো 0। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই সার্কেল থেকে এই সার্কেলের দূরত্বটা একটু বেশি, এবং ইনসুলেটরের ক্ষেত্রে এই সার্কেল থেকে এই সার্কেলের দূরত্বটা আরও অনেক বেশি। অর্থাৎ কাজেই কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু এই সার্কেল এবং এই সার্কেলের দূরত্ব খুব কম, কাজেই আমরা সামান্য একটু এনার্জি দিলেই ইলেকট্রনগুলো এই ব্যালেন্স শেল থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে এবং তারা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু এই ব্যালেন্স শেল এবং কন্ডাকশন শেলের ডিস্টেন্সটা অনেক বেশি, কাজে আমরা অনেক বেশি এনার্জি দিতে হয়। এনার্জি দিলে
এই ইলেকট্রনগুলো ব্যালেন্স শেল থেকে কন্ডাকশন শেলে আসে, তারপরে তারা কিছু ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের দূরত্বটা এতটাই বেশি যে এই ব্যান্ড থেকে, এই ব্যালেন্স ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনকে এক্সটার্নালি এনার্জি সাপ্লাই দিয়ে কন্ডাকশন ব্যান্ডে কোনোভাবেই নেওয়া সম্ভব না। সো ইনসুলেটরগুলো কখনোই ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না। এটা হলো মূল কারণ। অর্থাৎ সেমিকন্ডাক্টর কেন সামান্য ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে বা বিশেষ কন্ডিশনে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, এবং ইনসুলেটর কেন ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না, আর কন্ডাক্টরগুলো কেন অলওয়েজ ইজিলি ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, এটার ফ্রুটফুল বা একমাত্র ব্যাখ্যা হলো যে এই অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাটমিক যে স্ট্রাকচার বা শেল, সেই শেলের ব্যালেন্স শেল এবং কন্ডাকশন শেল ওভারল্যাপ করে। আমরা আরেকটু ডিটেলসে দেখি। এই যে দেখেন, এটা হলো প্রথমে হলো কি, এখানে কন্ডাক্টর দেখেন, কন্ডাক্টরের যে ব্যালেন্স শেল এবং কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড কি ওভারল্যাপ, এই জায়গাটা হলো ওভারল্যাপ। সো ব্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবেই কি করতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, বা খুবই সামান্য পরিমাণে এনার্জি দিলেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। আর যখনই একটি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখনই সে কি করতে পারে, সে স্মুথলি এক অ্যাটম থেকে আরেক অ্যাটমে মুভ করতে পারে। আর অ্যাটম টু অ্যাটম ইলেকট্রনের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা যদি একটা সার্টেন ডিরেকশনে হয়, সেটাই হলো ইলেকট্রিসিটি ফ্লো। যেমন এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখানে আসলো, এখানে অ্যাটমে আসলো, এখান থেকে আবার এখানে চলে এই অ্যাটমে চলে গেলো, এই অ্যাটম থেকে র্যান্ডম যে মুভমেন্ট হয়, র্যান্ডম যদি মুভমেন্ট হয় অ্যাটমের, তাহলে সেটা আবার ইলেকট্রিসিটি ফ্লো হবে না। কাজে র্যান্ডম মুভমেন্ট না হয়ে এই ইলেকট্রনের ফ্লোটা হতে হবে কি ডিরেকশনাল, যে কোনো একদিকে। যখনই ইলেকট্রনগুলো একটা মেটেরিয়ালসের যে ইলেকট্রনগুলো যখনই একটা পার্টিকুলার দিকে ফ্লো করবে, তখনই ইলেকট্রিসিটি ফ্লো করবে। আর এখন কথা হলো যে তাহলে এই মেটেরিয়ালসগুলো যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কখন একটা নির্দিষ্ট দিকে ফ্লো করবে। এই একটা মেটেরিয়ালসের যে ব্যালেন্স কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে ফ্লো করাইতে হলেই ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। যখনই একটা কন্ডাকশন, যেমন একটা কপারের ক্যাবেলকে যখনই কি ফেজ এবং নিউট্রালের মাধ্যমে কানেকশন করা হয়, তখনই কি হয়, ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। তখনই ওই কপারের ক্যাবেলের মধ্যে যে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো একটা মানে ইউনি ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে ফ্লো হইতে থাকে। আর ইলেকট্রনটা যে দিকে ফ্লো হয়, কারেন্ট ইলেকট্রিসিটিটা তার বিপরীত দিকে ফ্লো হয়। এই জন্যই আমরা দেখব পরবর্তীতে যে ইলেকট্রিসিটি ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রনগুলো ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখব, তখন আর একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে এখন এখানে যেটা বলতেছিলাম, এই যে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের ওভারল্যাপ, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের যে শেল, এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা একটু বেশি। আর এই দূরত্বটা বেশি হওয়ার কারণে কি করতে হয়, এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে নিতে হলে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দিতে হয়। তখনই ব্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে আসতে পারে। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের দূরত্বটা এতটাই বেশি যে বাহির থেকে আমরা যতই এনার্জি ফ্লো করি, এনার্জি সোর্স সাপ্লাই করি, এই ব্যালেন্স ব্যান্ডের কোনো ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে আনা সম্ভব না। সো ইনসুলেটর কখনোই ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না। এখানে আমি যে আরও কিছু এক্সাম্পল সহ কন্ডাক্টরের কিছু ফিচার দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিন আর কি, ভিডিওটা পজ করে তখন আপনারা একটু দেখে নিন। এই যে দেখেন, লাস্ট শেলের একটা যে নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিটাল, এটা হলো নিউক্লিয়াসে কি আছে, প্রোটন এবং নিউট্রন। আর এগুলো হলো শেল, আর শেলগুলোতে কি থাকে, ইলেকট্রন থাকে। এখন কোন শেলে কয়টা ইলেকট্রন থাকবে, যেমন 2টা, 8টা, 18টা, একটা, এটা নির্ভর করবে। এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি ইন্টারমিডিয়েটে। তো এই কেমিস্ট্রি তো ডিটেলসে আমি যাচ্ছি না, আমি শুধু এখানে বোঝাতে চাচ্ছি এই লাস্ট শেলের যে ইলেকট্রন, যে লাস্ট শেলের ইলেকট্রন 1, লাস্ট শেলের ইলেকট্রন 1। সো এটা কি সিলভারের লাস্ট শেল ইলেকট্রন 1, একই রকমভাবে কপারের লাস্ট শেল ইলেকট্রন 1। কাজেই সিলভার এবং কপারের ইলেকট্রিক কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি। যেমন সেমিকন্ডাক্টরের যে নিউক্লিয়াস এবং শেলগুলোতে, এটাতে 2টা, এটাতে
4টা। তো এটাতে সিলিকনের 2, 8, 4, অর্থাৎ লাস্ট শেল বা ব্যালেন্স শেল ইলেকট্রন কয়টা? 4টা। তো ব্যালেন্স শেল ইলেকট্রন 4টা হলে সেটা কি? সেমিকন্ডাক্টর। ব্যালেন্স শেল ইলেকট্রন 4টা মানে কি? সেমিকন্ডাক্টর। একরকমভাবে ইনসুলেটরের ব্যালেন্স শেল ইলেকট্রন কয়টা থাকে? 8টা। ইনসুলেটরের ব্যালেন্স থাকে 8টা। কাজে এগুলো হলো যে কমপ্লিট। আমি এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সিলভার এবং কপার, এগুলো এই দুটো হলো কি? পারফেক্ট কন্ডাক্টর। এরপর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কার্বন এবং সিলিকন, এই দুটো হলো কি? কমপ্লিটলি সেমিকন্ডাক্টর। এখন 3 হলে, হ্যাঁ 3, এখন যদি এখানে 3 হইতো, 3 হলে কি হবে? 3 হলে ওই যে কমপ্লিট সেমিকন্ডাক্টর না, সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টরের মাঝামাঝি এরকম অবস্থা। একই রকমভাবে এখানে 8 মানে হলো যে কমপ্লিটলি ইনসুলেটর। যদি 8 না হয়ে যদি 6 হইতো, 5 হইতো, 7 হইতো, তাহলে ওই যে প্রপার্টি কিছু কমতো, প্রপার্টিতে কিছু চেঞ্জ হইতো। যেমন 8 হওয়ার কারণে কমপ্লিটলি ইনসুলেটর, যেমন 5 হইলে হয়তো কমপ্লিটলি না, তখন এটা সেমিকন্ডাক্টর। 6 হইলে হয়তো আরেকটু ইনসুলেটরের দিকে চলে যাবে। মূলত 8 হলো কি? কমপ্লিট অবস্থা। একই রকমভাবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 4 মানে হলো কি? কমপ্লিটলি সেমিকন্ডাক্টর। আর 1 মানে হলো কমপ্লিটলি কন্ডাক্টর। আর ব্যতিক্রম হলে ভিন্ন, যে অন্যগুলো হলে 2, 3 বা 5, 6, 7, 8, 7, তার মানে কি? ওই যে চেঞ্জ, ওই যে চেঞ্জ, অর্থাৎ 2 হলে কি হবে? 3 হলে কি হবে? কন্ডাক্টর এবং তার প্রপার্টিটা সেমিকন্ডাক্টরের মাঝামাঝি পর্যায়ে হবে। এবং 4, 5, 6, 7 হলে সেটা সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি পর্যায়ে হবে। এবং 8 হলে কমপ্লিটলি সেমিকন্ডাক্টর হবে। এখন আমরা অন্য একটা টপিক যাচ্ছি, সেটা হলো যে ইলেকট্রনের আদান প্রদান। যে আমি যেটা ইলেকট্রনের ফ্লো মানে বলতেছিলাম, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ইলেকট্রন ফ্লো করে, অর্থাৎ একটা অ্যাটম থেকে ইলেকট্রন কি হপ করে বা জাম্প করে আরেকটা অ্যাটমে যায়, ওই অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যায়, ওই অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যায়, এইভাবে ইলেকট্রিসিটিটা ফ্লো করে। এই স্লাইডে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো, আমরা ইতিপূর্বে জেনেছি যে এই অ্যাটমের নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর শেলগুলোতে থাকে ইলেকট্রন। আর প্রোটনগুলো পজিটিভ চার্জ ক্যারি করে, নিউট্রন নিউট্রাল, এবং ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ ক্যারি করে। কাজেই কোনো একটা অ্যাটমে যদি 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রন, অর্থাৎ যত সংখ্যক প্রোটন থাকবে নিউক্লিয়াসে, কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে, যদি সমসংখ্যক ইলেকট্রন থাকে, তখন সেই অ্যাটমটা নিউট্রাল অ্যাটম হিসেবে অ্যাট্রিবিউট বা আচরণ করে, তখন সেই অ্যাটমটাকে নিউট্রাল অ্যাটম বলা হয়ে থাকে। যেমন আমরা যদি এই অ্যাটমটার কথা খেয়াল করি, তাহলে এখানে কি আছে? এই অ্যাটমটাতে 6টা প্রোটন এবং 6টা ইলেকট্রন আছে। সো এই অ্যাটমটা, দিস অ্যাটম ইজ নিউট্রাল। এখন এই অ্যাটমটাতে আসি, এই অ্যাটমটাতে কি আছে? এই অ্যাটমের ক্ষেত্রে এখানে বলা আছে 5টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন, অর্থাৎ প্রোটন আছে 5টা আর ইলেকট্রন আছে 6টা। তাহলে এই অ্যাটমে 5টা প্রোটন আছে, এর মানে হলো কি? এই অ্যাটমে 5টা পজিটিভ চার্জ আছে, অর্থাৎ এই অ্যাটমের নিউক্লিয়াসে কি আছে? 5টা পজিটিভ চার্জ। আর 6টা ইলেকট্রন মানে কি? এই অ্যাটমের যে বিভিন্ন শেলে 6টা নেগেটিভ চার্জ আছে। যে পজিটিভ চার্জ আছে 5টা, নেগেটিভ চার্জ আছে 6টা। তো নেগেটিভ চার্জ একটা বেড়ে গেছে, একটা বেশি। সো এই অ্যাটমটা নেগেটিভলি আয়োনাইজড। এই অ্যাটমটা কি? নেগেটিভলি আয়োনাইজড। প্রোটনের চেয়ে যদি ইলেকট্রন বেশি হয়ে যায়, ইলেকট্রন যেহেতু নেগেটিভলি আয়োনাইজড, সো ওই অ্যাটমটা তখন নেগেটিভ চার্জ হিসেবে আচরণ করে। ঠিক একই রকমভাবে কোনো অ্যাটমের নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেড়ে যায় বলতে প্রোটন তো আর বাড়ে না, ইলেকট্রন কমে যায়। যেমন প্রোটন কিন্তু দেখেন এখানে 6 আর ইলেকট্রন এখানে 5টা। তার মানে কি? একটা ইলেকট্রন হয়তো সে অন্য কোনো অ্যাটমকে ডোনেট করে দিছে, ডোনেট করে দেওয়ার কারণে তার ইলেকট্রন হয়ে গেছে এখন 5টা। বাট প্রোটন কিন্তু 6টাই রয়ে গেছে। 6টা প্রোটন মানে কি? 6টা পজিটিভ চার্জ, আর 5টা ইলেকট্রন মানে 5টা নেগেটিভ চার্জ। তার মানে কি? একটা পজিটিভ চার্জ বেশি আছে এই অ্যাটমটাতে, কি একটা পজিটিভ চার্জ বেশি আছে। এর পজিটিভ চার্জ যখনই একটা বেশি হয়ে যাবে, তখনই কি সেই অ্যাটমটা পজিটিভলি আয়োনাইজড, অর্থাৎ পজিটিভ আয়ন হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম একটা অ্যাটম কখন নিউট্রাল থাকে, কখন একটা অ্যাটম পজিটিভলি আয়োনাইজড হয়,
কখন একটা অ্যাটম নেগেটিভলি আয়োনাইজড হয়, এই জিনিসটা আমরা এখান থেকে শিখলাম। এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেন, যে অ্যাটম ইজ নেগেটিভলি চার্জ, এখানে 5টা প্রোটন, 5টা প্রোটন, তার মানে এই না যে এই অ্যাটমটা একটা প্রোটন ডোনেট করে দিচ্ছে। প্রোটন এবং নিউট্রন কখনো ডোনেট করা যায় না। ডোনেট করা যায় কি, বা ডোনেট বা রিসিভ করা যায় শুধু ইলেকট্রন। 5টা প্রোটন মানে হলো এই যে অ্যাটমটা আছে, এই অ্যাটমের অ্যাটমিক নাম্বারই আসলে 5। তো প্রোটন নাম্বারটা হলো কি, অ্যাটমিক নাম্বার 5। তারপর সে হয়তো অন্য কোনো অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিসিভ করছে, রিসিভ করার কারণে তার ইলেকট্রন 6টা হয়ে গেছে। সো সে নেগেটিভলি চার্জ বা নেগেটিভলি আয়োনাইজড হয়ে গেছে।